জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো প্রথমে আপনাদের কিছু দু চারটে প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো এবং তারপরে এমন কয়েকটি কোম্পানি আপনাদের সামনে তুলে ধরবো যে কোম্পানিগুলো এই যে মার্কেটটা ডাউন হয়েছিল সেই ডাউন মার্কেটে কোম্পানি তাদের নিজেদের ফায়দা তুলে নিল। কীভাবে তুললো, কী ব্যাপার, সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করে নিই প্রথমে আপনাদের কিছু কমেন্ট নিয়ে। তো এই দাদা কমেন্ট করেছেন, এনার নাম হচ্ছে তাপস নস্কর। আচ্ছা দাদা কি বলছেন? দাদা বুঝলাম, গতকালকের ভিডিওতে উনি কমেন্টটা করেছেন। সরি দাদা, একটু অ্যাডভাইস দিচ্ছি ছোট ভাই হয়ে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পুট সেল মিন্স মার্কেট গোয়িং আপ, কল সেল মিন্স মার্কেট গোয়িং ডাউন। হ্যাঁ বুঝতে পেরেছি, মানে গতকালকের ভিডিওতে একটা ছোট্ট মিস্টেক হয়েছিল আমার, ওই জায়গাটা একটু বোঝাতে অসুবিধা হচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি একটু গতকালকে যে ভিডিওটা করেছি সেটা আলাদা জায়গায় গিয়ে করেছিলাম, তো সেখানে একটু প্রবলেম হচ্ছিল আর কি, যার কারণে একটু বোঝাতে সমস্যা হচ্ছিল, সেটা আমি নিজেও ফিল করতে পেরেছি। তো যাই হোক, যেটা আপনি বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে মেন বিষয়। যাই হোক, আমার ভালোবাসা নেবেন, ধন্যবাদ। আর আপনার থেকে একটা কথা জানতে চেয়েছিলাম, যদি কোনো ব্রোকার অ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে তো সিডিএসএল আর এনএসডিএল এর কাছে থাকে, তাহলে কি এদের অফিসে যোগাযোগ করলেই হবে, না সেখানে অনেক প্রসিডিওর আছে? আর এদের অফিস পাবো বা কোথায়, যদি একটু কাইন্ডলি বলেন এই ব্যাপারে। ঠিক আছে, অবশ্যই বলবো। এটা আপনি ঠিকই বলেছেন যে মানে আপনার ব্রোকার বন্ধ হয়ে গেলেও আপনার শেয়ারটা কিছু হবে না, কারণ সেটা সিডিএসএল এবং এনএসডিএল দুটো কোম্পানি আছে, এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একজনের কাছে থাকবে। তো ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা সিডিএসএল এর কাছেই আছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট গুগলে চলে যাবেন, গুগলে তো গুগলে টাইপ করবেন সিডিএসএল, টাইপ করার পর এই দেখুন সিডিএসএল এর একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, দেখতে পেয়েছেন? এই সিডিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন, তাহলে আপনি সিডিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো দেখুন, এই দেখুন সিডিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এবার এখানে আপনি কি করবেন, যেমনভাবে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছেন যে প্রসেসে, ঠিক সেই রকম প্রসেসে সিডিএসএলেও একটা লগ ইন আইডি বানানো যায়, তৈরি করা যায়, ঠিক আছে? তো সেখানে করে রাখবেন। এবার সেখানে ওই আপনার যে ব্রোকারের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তো ডিম্যাট আইডি একটা থাকে, ডিম্যাট অ্যাকাউন্ট নম্বর, সেই নম্বরটা লাগে। এবার আপনার কাছে যদি ধরুন দুটো ব্রোকার অ্যাপ আছে আলাদা আলাদা, তাহলে দুটো ব্রোকার অ্যাপের ডিম্যাট অ্যাকাউন্ট আলাদা আলাদা হবে, ঠিক আছে? এইবার এই ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বারগুলো হচ্ছে মেন। ডিম্যাট অ্যাকাউন্ট আপনারই আছে, দুটো অ্যাকাউন্টই আপনার, কিন্তু দুটো ডিম্যাট অ্যাকাউন্ট আলাদা আছে। এবার পার্টিকুলার কোন ডিম্যাট অ্যাকাউন্টে আপনার কোন কোন শেয়ারগুলো আছে সমস্ত কিছুই কিন্তু সিডিএসএল এর ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এবার আপনি নিজে একটু ট্রাই করবেন, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবার সিডিএসএল এর কোনো অফিস কোথায় আছে, কি ব্যাপার, সমস্ত কিছু আপনি গুগলে সার্চ করে নেবেন। গুগলে মারবেন সিডিএসএল এর অফিস নিয়ার, ধরুন আপনি কলকাতায় আছেন, নিয়ার কলকাতায় যদি কোনো অফিস থাকে তার অ্যাড্রেস দেখিয়ে দেবে, বা আপনি বোম্বেতে আছেন, বোম্বেতে যদি কোনো অফিস থাকে অবশ্যই দেখিয়ে দেবে। এইভাবে আপনার নিয়ারলি কোন জায়গায় আছে অফিস সেটা আপনি দেখতে পেয়ে যাবেন, কিন্তু খুব সহজেই গুগলের মধ্যে সমস্ত কিছুই পাওয়া যায়। তো আশা করি আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, নেক্সট দিলীপ আচারিয়া দাদা কমেন্ট করেছেন, আমি আপনার চ্যানেলের এবং আপনার পরম ভক্ত, ধন্যবাদ। ওই বাংলা খবর যেটা আপনি পড়ে শোনালেন, এটা আমরা কিভাবে দেখতে পাবো, যদি বলেন খুব উপকৃত হব। দেখুন একটা কথা বলে রাখছি, এই যে ভিডিওটি আপনি দেখছেন নিচে দেখবেন একটা ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন।
এবং তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা টেলিগ্রাম চ্যাটিং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওখানে রেগুলার কিছু না কিছু কথাবার্তা হয়, প্রত্যেকে যে সবাই সবার সাথে কথাবার্তা বলতে পারে, সেই ফেসিলিটিটা আছে। তো সেখানে সেই চ্যাটিং গ্রুপটাতেও জয়েন করে রাখবেন, তাহলে অনেক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে। ঠিক আছে, কেউ না কেউ নিশ্চয়ই আপনার হেল্প করে দেবে। তবে সেখানে কোনো শেয়ার আপনি কিনবেন সেটা সম্বন্ধে জানতে চাইছেন, কোন শেয়ার সেল করবেন সেটা সম্বন্ধে জানতে চাইছেন, এই সমস্ত কোনো প্রশ্নের উত্তর হবে না। ঠিক আছে, আপনার কোনো প্রবলেম হচ্ছে সেটা বোঝার জন্য অবশ্যই জয়েন করতে পারেন। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। তো চাইলে আপনার সুবিধা হবে জয়েন করে রাখতে পারেন, না চাইলে আপনার ব্যাপার সেটা। যাই হোক, এবার দেখুন, আপনি যা কিছুই চাইছেন খবর, যেটাই লিখতে চাইছেন, গুগল খুলবেন, গুগলে পরিষ্কার বাংলাতে লিখবেন আপনি কি জানতে চাইছেন, ব্যাস পুরো আপনার উত্তরটা বাংলাতেই চলে আসবে। এটা হলো একটা রাস্তা। এরপর আরেকটা রাস্তা, চ্যাট জিপিটি বলে একটা এআই টুলস আছে। ঠিক আছে, সেখানে আপনি সার্চ করবেন যে কোনো আপনার মনে যে প্রশ্ন আছে, সেই প্রশ্নটাকে সার্চ করে লাস্টে লিখে দেবেন ইন বেঙ্গলি, ব্যাস কমপ্লিট, আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট, রিয়াজুল আলম এই দাদা বলছেন কল পুটের ম্যাটারটা ক্লিয়ার হলো না, গতকালকের ভিডিওটার কথা বলছেন। আচ্ছা, কল পুটের ম্যাটারটা ক্লিয়ার হলো না, একটু ছোট্ট করে আর একটু বুঝিয়ে দিই। দেখুন, কল পুট মানে কল পুট করতে গেলে কল এবং পুট এই দুটো জায়গায় দুরকম মানুষ আছে, একজন কল বাই করে, একজন কল সেল করে। ঠিক আছে, এইবার মার্কেটে পয়সা ইনকাম করে কারা? কল যারা সেল করে। সেল করতে গেলে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগে, বড় অ্যামাউন্ট লাগে, এবং বাইং করতে গেলে অ্যামাউন্ট কম লাগে। তো সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ইনকামটা এই বড় ইনভেস্টারটাই করে, মানে বড় ফান্ড যাদের কাছে আছে। মানে এই যে সেবির যে রিপোর্টটা আছে, 10 জনের মধ্যে 9 জন অপশান ট্রেডিংয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা শেষ হচ্ছে অপশান বায়াররা, আর যারা সেলিং করছে তারাই আলটিমেটলি প্রফিট কামাচ্ছে। ঠিক আছে, তো ওই 10%-এর মধ্যে ওই মানে 1%-এর মধ্যে হচ্ছে ওই কল সেলাররা আছে। এবার কল সেলারদের কাজ কি, এইটা আপনাকে জানতে হবে। কল সেলারদের কাজ হচ্ছে, কল সেলার বা পুট সেলার যাই বলুন, আমি কল দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো কল যারা সেল করে তারা কি করে, ধরুন কোনো একটা প্রিমিয়াম 100 টাকা আছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, 100 টাকাতে সেই কল সেলার কলটাকে সেল করে দিল। এইবারে তার প্রফিট কি করে হবে, এই প্রিমিয়ামটা ধীরে 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 যত কমতে থাকবে, সেই প্রিমিয়ামটাই হচ্ছে এই সেলারের প্রফিট। আর কল বায়ার হচ্ছে, আপনি 100 টাকায় কোনো একটা প্রিমিয়াম বাই করলেন, 100 টাকার পর সেটা যা বাড়লো, 110, 120, 150, 200 যাই হলো, এই পুরো প্রিমিয়ামটা কল বায়ারের। ঠিক আছে, এইবার এই যে কল সেলার যারা আছে, যখন তারা তাদের পজিশনটাকে, এই যে কলটাতে 100 টাকায় সেল করলো, এবার ধরুন এই প্রিমিয়ামটা কমতে 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 ধরুন 70 টাকাতে এসছে। এবারে হঠাৎ করে একটা মার্কেটে খবর চলে আসলো, পজিটিভ খবর। ঠিক আছে, কল সেল করলে কি হবে, মার্কেট নিচে যত পড়বে বা সাইডওয়েজ থাকবে, তত কল সেলারদের প্রিমিয়াম কমতে থাকবে এবং তাদের মুনাফা হবে। ঠিক আছে, এইবার যখনই ভালো পজিটিভ নিউজ আসবে তখন কি হবে, মার্কেট নর্মালি ওপরে যাবে। এবার ওপরে যখন যাবে তখন এই প্রিমিয়ামটা 70 টাকার যে প্রিমিয়ামটা আছে সেটা ধীরে 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 বাড়তে থাকবে। এবারে যে সেলাররা 100 টাকায় সেল করেছিল তারা তো দেখে নিল যে মার্কেটে একটা পজিটিভ নিউজ আছে, এবার 70 টাকার প্রিমিয়ামটা এখন 75, 80 হয়ে গেছে, এরপর 100 ছাড়িয়ে চলে যাবে, তার আগেই আমি এখান থেকে বেরিয়ে পালাই। এই জন্য তারা তাদের পজিশনটাকে এক্সিট করবে। এইবার যখনই এক্সিট করবে, তারা তো 100 টাকাতে সেল করেছিল, ঠিক আছে, এইবার যখন তারা এক্সিট করবে তখন সেটা হবে বাই,
বুঝতে পারলেন? মানে এক্সিটটা হবে 100 টাকায় সে সেল করলো, ধরুন এখন 80 টাকা আছে, 80 টাকাতে সেই পজিশনটা সে বাই করলো, ঠিক আছে? এইবার এই রকমই যখন বিভিন্ন নানান রকম প্রত্যেক সেলাররা যখন বাই করতে থাকবে, তখন নর্মালি এবার একটা জায়গায় যখন বাইং আসবে তখন কী হবে, সেখানে উপরে যাবে সেটা, তো সেটাই হয়। মানে ওই অপশানটা এক্সিট করলেই ওটা বাইংয়ে কনভার্ট হবে, তখনই মার্কেটটা ওপরে যাবে এবং কল সেলারদের ওই যে মুনাফাটা ছিল সেটা মুনাফাটা থেকে যাবে। ব্যাপারটা আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এর উল্টোটাই হচ্ছে পুটের ক্ষেত্রেও তাই, ঠিক আছে? বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, একটি শেয়ার বিক্রি করলে কত টাকা খরচ হয়, এই বিষয়ে একটি ভিডিও দেবেন, অনুরোধ রইল। আচ্ছা, আপনাকে আমি একটু অনুরোধ করব, আমাদের যে পুরনো চ্যানেল আছে ধর ট্রেডিং টিপস, ঠিক আছে, ধর ট্রেডিং টিপস, এই পুরানো চ্যানেলের মধ্যে দেখবেন প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্টের মধ্যে আপনার ব্রোকার চার্জ কত, কী ব্যাপার, এই রকম থাম্বনেল দিয়ে একটা ভিডিও করা আছে। ওখানে প্রপারভাবে বোঝানো আছে। প্লে লিস্টের মধ্যে দেখবেন স্টক মার্কেট এডুকেশন বলে একটা প্লে লিস্ট করা আছে, ওখানে অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো একটু আপনাকে ওই থাম্বনেল দেখে আপনি বুঝতে পারবেন। সেখানে দেখবেন আপনার ব্রোকারের চার্জ কত, এই টাইপের কিছু একটা সামথিং লেখা, হ্যাঁ, এইরকম একটা ভিডিও করা আছে। ওটা প্রপারভাবে আমি কিভাবে আপনি দেখতে পারবেন, কিভাবে চেক করতে পারবেন, সমস্ত ব্যাপার ডিটেলসে বুঝিয়ে অলরেডি রেখে দিয়েছি। তো সেই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ইনি বলছেন, এনার নাম কি, শ্যামা প্রসাদ ঘোষ। দাদা, আমার পোর্টফোলিওতে অ্যাপ্রক্স 70,000 লস আর 2.5 লাখ প্রফিট আছে। আমি 70,000 লস আর 70,000 প্রফিট বুক করতে চাই। প্রফিট ও লস বুকিং নিয়ে যদি কোনো ভিডিও দেন। 1 সাল হলো শেয়ার মার্কেটে, লং টাইম প্রফিট করতে চাই। দেখুন, আপনার প্রশ্নটা আমার ঠিক ক্লিয়ার হলো না, ব্যাপারটা পুরোপুরি ঠিকঠাক বুঝতে পারলাম না। তো আপনার এই প্রশ্নটাকে একটু ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে যে টেলিগ্রাম চ্যাটিং গ্রুপটা আছে ওখানে প্রশ্নটা করুন। যদি জয়েন না করে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের, ওখানে জয়েন করবেন। ওখানে পেয়ে যাবেন চ্যাটিং গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করবেন। ব্যাস, সেখানে পরিষ্কারভাবে প্রশ্নটা করবেন, কেউ না কেউ অথবা আমি আপনাকে উত্তর দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট, দাদা 27% প্রফিটে আছি হল হিন্দুস্তান অ্যারোনটিক্সে, কী করব, রেখে দেবো? এই প্রশ্নগুলো যে করেন, এই প্রশ্নগুলো একদমই করবেন না, এর কোনো রিপ্লাই হবে না, ঠিক আছে? কেন, এখানে কোনো রেকমেন্ডেশন, বাই, হোল্ড, সেল, এভারেজ কোনো প্রকার কোনো কিছু বলা হয় না, এই রকম কোনো কাজ করা হয় না, ঠিক আছে? তো এই রকম প্রশ্ন করলে কোনো লাভ নেই, রিপ্লাই দেওয়া যাবে না। সেবির স্ট্রিক্ট রুলস আছে, এগুলো একমাত্র তারাই করতে পারে যারা সেবি রেজিস্টার্ড। তাদেরকে, সেই রকম কেউ যদি আপনার জানাশোনা থাকে তাহলে তাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সে আপনাকে নিশ্চয়ই রিপ্লাই দিতে পারবে। বোঝাতে পারলাম? আচ্ছা, পিন্টুদা কি বলছেন, পিন্টু হালদার, বাজাজ হাউজিং ফাইন্যান্সে এসআইপি শুরু করেছি, 3 মাস হলো। এই একটা কোম্পানিতে ওয়ারেন বাফেটের নিয়ম মেনে যতদিন বাঁচবো শুধু কিনবো। বাহ, খুব ভালো কথা। আমার অবর্তমানে আমার পুত্রকে বলেছি ও যেন কিনতে থাকে যখন যেমন পারবে। আমার পরবর্তী প্রজন্ম কিনতে না পারুক, কেউ যেন বিক্রি না করে, এটা আমার ইচ্ছা। শেয়ারটি যতদিন পোর্টফোলিওতে থাকবে ততদিন এই পরিবারের সদস্যরা শেয়ার বাজারের প্রতি আগ্রহ হারাবে না। সর্বশেষ ইউএ যেমন ছিলাম তেমনই আছি। তো খুব ভালো চিন্তাভাবনা করেছেন আপনি। তো আপনার যে চিন্তাভাবনা মার্কেটের প্রতি একদম খুব সুন্দর, কারণ আপনার রেগুলারই আমি কমেন্ট পাই। খুব দারুণ আপনি কাজও করছেন এবং দারুণভাবে প্রফিটও করছেন, এবং আপনি এই কোম্পানিটাকে চুজ করে নিয়েছেন নিজের ফিউচারের জন্য, এটাও খুব ভালো। আপনি মনে করছেন এই কোম্পানিটা ভবিষ্যতে গিয়ে অনেক বড় হতে পারে, সেই হিসাবেই আপনি চিন্তাভাবনা করছেন। এবং সবথেকে মেন যে আপনার যে চিন্তাভাবনাটা মেন, সেই চিন্তাভাবনাটা হচ্ছে এই যে জায়গাটা লেখাটা, মানে আপনার পরিবারের সদস্যরা যখনই জানবে যে আমাদের পরিবারে একটা
শেয়ার আছে, যেটা ওই মানে আপনার নাতি নাতনিরা যদি বলে যে দাদু কিনে রেখেছিল, সেই শেয়ারটা এখন এরকম আমরা ওই কোম্পানির মালিক। হ্যাঁ, ওই কোম্পানির ধরুন এই কোম্পানিটা ভবিষ্যতে প্রচুর বড় হলো এবং বিরাট একটা বড় কোম্পানিতে পরিণত হলো এবং মাল্টি ব্যাগার রিটার্ন হলো এবং শেয়ার সেল করেনি, তাহলে অবভিয়াসলি সেখানে একটা ভালো হোল্ডিং আছে এবং দারুণ মুনাফাতেও আছেন। তো এই যে শেয়ার মার্কেটের প্রতি যে পরিবারের পুরো আগ্রহটা থাকবে যে হ্যাঁ আমার দাদু ছিল, তারপরে আমার বাবা ছিল শেয়ার মার্কেটে, আমাদেরও শেয়ার মার্কেটে যেতে হবে। তার মানে এখানে কিছু না কিছু একটা ব্যাপার আছে। এই যে চেন সিস্টেমটা করলেন, এই জিনিসটা খুব ভালো, চিন্তাভাবনাটা দারুণ। আচ্ছা, নেক্সট দাদা, ইন্টারডে নিয়ে বাই সেল ডিটেলস একটু আলোচনা করলে ভালো হতো। ও সমস্ত আলোচনা এখানে হয় না, ঠিক আছে। মেন হচ্ছে ইন্টারডে বাই সেল। ইন্টারডেতে মানে আপনি ডেলি সকালে কিনবেন বিকেলে সেল করবেন, বা সকালে সেল করবেন বিকেলে কিনবেন, এটাই হচ্ছে একটা স্টকের মুভমেন্ট। আপনাকে ডেলি বুঝতে হবে। একটা স্টক ওপেনিং হলো এখানে, সে বিকেলবেলা এখানে আসবে, এটা আপনাকে ধরতে হবে সঠিক ফর্মুলা ইউজ করে। এবং একটা স্টক ওপেন হলো এখানে, সে দিনের শেষে এখানে আসবে, তাহলে সেক্ষেত্রে সেল করতে হবে। সেটা আপনাকে ঠিক করতে হবে, স্টক চুজ করতে হবে। অনেক দীর্ঘ দিনের মানে দীর্ঘ কয়েক বছরের এটা সাধনা, এই সাধনা করতে হবে আপনাকে, তবে গিয়ে হবে। তো আমি আপাতত ওরকম সাধনার মধ্যে যাইনি, টুকটুক করে চলছে, আস্তে আস্তে ধীরে ধীরে, অত তাড়াহুড়া নেই, বুঝতে পেরেছেন। যাই হোক, আচ্ছা, আশিস নাথ ইনি কি বলছেন, এই দাদা আপনি কমেন্টটা করেছেন, ভাই এই বাংলা খবরগুলো কোথা থেকে পাবো? আপনি রেগুলার এই কমেন্টটা করেন, আমি আপনাকে 2 থেকে 3 বার আপনার কমেন্টের রিপ্লাই দিয়েছি, কিন্তু আপনি হয়তো ফলো করেননি। যাই হোক, আপনি টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত আছেন, টেলিগ্রাম চ্যানেলটা ফলো করুন। আমি জানি, আপনাকে দেখেছি আমি, টেলিগ্রাম চ্যানেলে আপনি আছেন, তো ফলো করুন, সেখানে দেখতে থাকুন। কন্টিনিউ আলোচনা হয়, কিভাবে সমস্ত কিছু দেখা যাবে সব বলা হয়ে গেছে। তো সব কিছু গুগলে পাবেন। এর আগে একটা কমেন্টের রিপ্লাই দিলাম, সেখানে বলে দিলাম, তো আপনিও সেটাই করবেন, পেয়ে যাবেন। যার জন্য আপনাকে কমেন্ট মানে ভিডিওতে বলতে হলো, নাহলে আপনাকে রিপ্লাই আমি দিয়েছি অনেকবার। যাই হোক, চিঞ্জয় সাহা, দাদা পুট কলটা না বলাই ভালো। না, দেখুন, পুট করার কথা আমি বলিনি গতকালকের ভিডিওতে, মানে গতকালকের ভিডিওতে আপনি কমেন্ট করুন, ওটা আমি করার কথা বলিনি। অ্যাকচুয়ালি মার্কেটটা যখন রকেটের মতো ছোটে, তখন কিভাবে কি হয় সেখানে, সেই জিনিসটাই ব্যাখ্যা করেছি, যে এই জিনিসটা হয় বলেই এটা হয়। তো এটা জাস্ট এডুকেশন পারপাস, আপনাকে বোঝার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। মানে আপনাকে স্টক মার্কেটে আছেন, স্টক মার্কেটটা তো শিখতে হবে, বুঝতে হবে কি হয় না হয়। গল্পট আপনাকে করতে বলছি না, কেন করবেন? যে বিষয়ে জানেন না কিছু, সে বিষয়ে কেন করবেন? কখনোই করবেন না, কারণ ওখানে সেবির রিপোর্টই আছে 10 জনের মধ্যে 9 জন শেষ হয়ে যাচ্ছে। তো প্রপার সঠিকভাবে না জানলে ও সমস্ত কিচ্ছু করা যাবে না, এবং সেখানে আলটিমেটলি আপনি প্রথম করতে গেলে লসই করবেন। তো সেই দিকে যাওয়ার দরকার নেই, যাওয়ার নিশ্চিন্তে ডেলিভারিতে কাজ করুন, রিল্যাক্সে, কোনো অসুবিধা নেই। ব্যাস ওটাই একটু বোঝানোর জন্য বলেছিলাম আমি, যে কি হয়েছে যার কারণে মার্কেটটা এরকম ছুটলো, সেটাই আর কি বোঝাতে চেয়েছিলাম। যাই হোক, অনেকগুলো কমেন্টে নিয়ে নিলাম, এবার চলে আসি আমি সরাসরি টপিকে। এবার একটা কথা জেনে রাখুন, আমি টোটাল ওই 8-10টা কোম্পানি তুলে ধরবো, যেগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না। এগুলো সম্পূর্ণ যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার আপনাদের কাজ কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করবেন, বাই, হোল্ড, সেল, এভারেজ, এগুলো পুরোপুরি আপনাদের নিজস্ব ডিসিশন। আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স আছে তার সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ডিসিশন নেবেন। আমার ভিডিওতে দেখানো স্টক নিয়ে কোনো প্রকার বাই, হোল্ড, সেল, এভারেজ এই সমস্ত করার ডিসিশন নিলে তাতে লস হলে তার খেসারত আপনাকেই দিতে হবে, সেটা কেউ নেবে না। বোঝা গেল? তো দেখুন, এই যে কোম্পানিগুলো নিয়ে আমি আলোচনা করব, এই কোম্পানিগুলো কি করেছে, এই কোম্পানিগুলো মেন একটা জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে মার্কেটটা পড়েছিল, তো এই মার্কেট পড়ার সময়
একটা অপরচুনিটি থাকে, ভালো কোম্পানি। এবার একটা যে কোনো XYZ যে কোনো একটা কোম্পানির তার সবথেকে বেশি ডিটেলস কার কাছে থাকে? অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টের কাছে, ম্যানেজমেন্ট বা প্রমোটার বলতে পারেন। তো প্রমোটারের কাছেই কিন্তু সমস্ত নলেজ থাকে যে ফিউচারে গিয়ে আমাদের কোম্পানির কি প্ল্যানিং আছে, কি করার আছে না করার আছে, এই সমস্ত বিষয় কিভাবে আমরা এগিয়ে যাব, তো ফিউচারে গিয়ে কোম্পানিটা বড় হবে না ক্ষতির সম্ভাবনা আছে, সমস্ত কিছু কিন্তু ম্যানেজমেন্ট জানে। ঠিক আছে, এইবার এই ম্যানেজমেন্ট কি করেছে, এবার মার্কেটটা যখন ডাউন হয়েছিল তখন তো একটা অপরচুনিটি ছিল, তো এই অপরচুনিটির মধ্যে কি করেছে ম্যানেজমেন্ট বা প্রমোটার যাই বলুন, তারা তাদের নিজেদের শেয়ার হোল্ডিংটা একটু বাড়িয়ে নিয়েছে। আজকের ভিডিওতে এটাই আলোচনা করব, কোন কোন কোম্পানি Q4 রেজাল্টের পর তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রমোটার হোল্ডিং বেড়ে গেছে, এটাই আজকের আলোচনা থাকবে। তো যারা যারা ইন্টারেস্ট আছেন দেখতে থাকুন, যারা ইন্টারেস্টেড নয় অ্যাভয়েড করতে পারেন ভিডিওতে, আর কিছু বলার নেই। প্রথমেই যে কোম্পানিটি চলে আসবো তা সে হচ্ছে ইনফোসিস। ঠিক আছে, ইনফোসিস আমাদের ভারতবর্ষের সেকেন্ড আইটি কোম্পানি। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে মোটামুটি 9% রিটার্ন, এবং দারুণ একটা অপরচুনিটি এসেছিলো ওপর থেকে নিচে। তারপর ধীরে ধীরে এখন একটা ইউসেপ বানানোর চেষ্টা করছে, দেখা যাক কি হয়। তো দেখে নেবো একটু শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো দেখুন এখানে কি আছে, মার্চ 2025 প্রমোটার হোল্ডিং কত ছিল ডিসেম্বর কোয়ার্টারে? 14.43%। এখন কত হয়েছে? 14.60%। তার মানে প্রমোটার নিজের স্টেক বাড়িয়ে নিয়েছে। এই যে 43 থেকে 60 এত কম পরিমাণ দেখছেন, কিন্তু এটাই অনেক কোটি টাকার ডিল, অনেক কোটি টাকাই হয়ে যায় এটা, কারণ ইনফোসিসের মার্কেট ক্যাপটা কত সেটা নতুন করে আর বলার কিছু নেই। তো সামান্য এইটুকু হোল্ডিং মানেই ওটা অনেক। আচ্ছা, বাকি একটু দেখে নিই। এফআইস মাল সেল করেছে, ডিআইস মাল কিনেছে, পাবলিকও কিছুটা মাল কিনেছে। ঠিক আছে, তাহলে মেনলি কী ছিল? প্রমোটার কিন্তু মাল কিনেছে। দেখে নিই নেক্সট কোম্পানিটি হলো গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে মোটামুটি 43% রিটার্ন, এবং একটু ডাউন হয়েছিল, তারপরে আবার একটা ইউসেপ বানিয়েছে, এখন একটা রেঞ্জ ধরে আছে। তো এই ডাউন পজিশনে একটা কোম্পানি কাজ করে ফেলেছে, দেখে নিই। তো গোদরেজ ইন্ডাস্ট্রিজের ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 65.73। এখন কত হয়েছে মার্চ কোয়ার্টারে? 69.65। আচ্ছা, একটা কথা বলে নিই, এই কোয়ার্টারে এই যে প্রমোটার মাল কিনেছে, নেক্সট কোয়ার্টারে আবার 3 মাস পরে যখন জুন কোয়ার্টারের রেজাল্ট আসবে তখন কিন্তু এই প্রমোটার হোল্ডিং বলুন, এফআইস হোল্ডিং, ডিআইস হোল্ডিং, পাবলিক হোল্ডিং, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়। এটা কোনো ফিক্সড ফর্মুলা নেই যে প্রমোটার মাল কিনেছে বলে প্রমোটার আবার সেল করতে পারে না, অবশ্যই করতে পারে। আপাতত মার্চ কোয়ার্টারে কি করেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সংখ্যক মাল বাই করেছে। এই দেখুন পার্টিকুলার এক্সাম্পলটা দেখুন, ঠিক সেপ্টেম্বর কোয়ার্টারেই 67.69% ছিল, সেখান থেকে সেল করেছে 65.73% সেল করে, তারপরে আবার মার্চ কোয়ার্টারে বাই করেছে। তাহলে মানে প্রমোটারও বাই সেল করে, যেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, উল্টো দিকে এফআইসকে যদি দেখি, এফআইস সেল করেছে, ডিআইসও সেল করেছে, তো প্রমোটার মাল কিনেছে, পাবলিকও মাল সেল করেছে। তাহলে 3 জনেই মাল সেল করেছে, এফআইস, ডিআইস, পাবলিক, 3 জনের মাল প্রমোটার নিজে কিনে নিয়েছে। তো এটা ডাটা যেটা বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। চলে আসি নেক্সট কোম্পানি আরেকটা গোদরেজ প্রপার্টিজ লিমিটেড, রিয়েল এস্টেট কোম্পানি। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে নেগেটিভ রিটার্ন, প্রায় 24% নেগেটিভ, এবং ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা রেঞ্জ ধরে আছে। এবারে দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো মার্চ কোয়ার্টারে 46.67%, আগে কত ছিল? 46.50%। তাহলে কিছুটা স্টেক প্রমোটার বাড়িয়ে নিয়েছে। এফআইস কিছুটা সেল করেছে, ডিআইস কিছুটা সেল করেছে, এবং পাবলিকের কাছে মাল ছিল, পাবলিকও সামান্য পরিমাণ কিছুটা বাই করেছে, বাকি প্রমোটার মাল বাই করেছে। নেক্সট কোম্পানিটি হলো ট্রাইডেন্ট লিমিটেড।
এক বছরের রিটার্ন যদি চেক করি তাহলে নেগেটিভ রিটার্ন, প্রায় 24% মতো নেগেটিভ, এবং এক বছরের ওপরের টপ লেভেল থেকে অনেকটাই কারেকশান হয়ে ধীরে ধীরে আবার একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো ট্রাইডেন্টের ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 73.19% প্রোমোটার হোল্ডিং, সেখান থেকে বেড়ে 73.68% হোল্ডিং হয়েছে, এবং এফআইস হোল্ডিংও বেড়েছে, ডিআইস হোল্ডিংও বেড়েছে। তাহলে সেল কে করলো? অবভিয়াসলি পাবলিক, পাবলিকও সামান্য পরিমাণে বাই করেছে, ঠিক আছে, মার্চ কোয়ার্টারে। তাহলে প্রোমোটার কিছুটা স্টেক তাদের বাড়িয়ে নিয়েছে। নেক্সট কোম্পানিটি হলো জিন্দাল স্টেনলেস লিমিটেড। এক বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 3% নেগেটিভ। এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি ওপর থেকে নিচের দিকে এসেছিলো, এখন ধীরে ধীরে একটু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 60.70%, যেটা বেড়ে 60.87%। তার মানে প্রোমোটার হোল্ডিং কিছুটা বেড়েছে, এফআইস কিছুটা সেল করেছে, এবং ডিআইস কিছুটা বাই করেছে, এবং পাবলিক সামান্য 0.01% সেল করেছে। বাকি প্রোমোটার কিন্তু মাল কিনেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে জিন্দালের আরও একটি কোম্পানি, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড। এক বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 2.5% নেগেটিভ, এবং মোটামুটি ওপর থেকে একটু নিচের দিকে ছিল, ধীরে ধীরে এখন ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো মার্চ কোয়ার্টারে দেখতে পাচ্ছি আমরা 61.19% থেকে বেড়ে 62.22% হোল্ডিং বেড়েছে, এবং এফআইস হোল্ডিং কন্টিনিউয়াসলি সেল হয়েছে, ডিআইস হোল্ডিং কিছুটা বেড়েছে, এবং পাবলিক হোল্ডিংও কিছুটা সেল হয়েছে, এবং পাবলিক হোল্ডিং 10%-এর নিচে আছে, এবং প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে মার্চ কোয়ার্টারে। নেক্সট কোম্পানিটি হলো আইএফসিআই লিমিটেড। এটাও একটা সরকারি কোম্পানি, 51 টাকা শেয়ার প্রাইস। এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে 8% নেগেটিভ, এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশান হয়ে আছে, এবং 5 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে দারুণ একটা র্যালি দেখিয়েছিল, তারপর থার্ড ফেজ চলছে আপাতত। তো দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো প্রোমোটার হোল্ডিং মার্চ কোয়ার্টারে ডিসেম্বরে ছিল 71.72%, যেটা বেড়ে 72.57% হয়েছে মার্চ কোয়ার্টারে। তাহলে প্রোমোটার হোল্ডিং কিছুটা বেড়েছে, এফআইস হোল্ডিংও কিছুটা বেড়েছে, ডিআইস হোল্ডিং সামান্য সেল হয়েছে, গভর্নমেন্ট হোল্ডিংও সামান্য সেল হয়েছে, এবং পাবলিক হোল্ডিংও সেল হয়েছে। তাহলে প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে। নেক্সট কোম্পানিটি হচ্ছে পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড। এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে 15.5% নেগেটিভ, ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট নিচে ছিল, এখন ধীরে ধীরে রিকভারি করছে। দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 62.36%, এই কোয়ার্টারে 62.53%, এবং তার আগের কোয়ার্টারেও দেখুন 61.87%। ডিসেম্বর কোয়ার্টারেও বাই করেছে, এবং এই কোয়ার্টারেও বাই করেছে। তো পরপর দুটো কোয়ার্টারে আমরা এই কোম্পানি প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এফআইসও কন্টিনিউয়াসলি তাদের স্টেক বাড়িয়েছে, ডিআইস সামান্য পরিমাণে সেল করেছে, তবে এখান থেকে বেশি আছে, এবং পাবলিকের কাছে 20% ছিল, পাবলিক ধীরে ধীরে সেল করছে, এবং পাবলিক হোল্ডিং ক্রমশ কমছে। তো প্রোমোটার মেনলি স্টক তাদের বাইং করেছে। নেক্সট কোম্পানিটি হচ্ছে নাভা লিমিটেড। এক বছরের রিটার্ন যদি আমরা চেক করি তাহলে মোটামুটি 79% রিটার্ন। আচ্ছা, 5 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 5 বছরে একটা বড় রিটার্ন দিয়েছে, ঠিক আছে। মার্কেট ক্যাপ যদি চেক করি তাহলে মার্কেট ক্যাপ দেখুন মোটামুটি 14,000 কোটি টাকা, তার মানে ছোট কোম্পানি। তো ছোট কোম্পানি এরকম রকেট হওয়া নর্মাল ব্যাপার, টাকা মারলেই দৌড়াবে। যাই হোক, দেখে নিই আপাতত শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তাহলে এদের ডিসেম্বর কোয়ার্টারে হোল্ডিং কত ছিল? 48.89%, সেটা মার্চ কোয়ার্টারে বেড়ে 50.13%, এবং প্রিভিয়াস কোয়ার্টারেও যা ছিল সেখান থেকেও একটু বাইং করেছে। আবার এই কোয়ার্টারেও কিন্তু মার্চ কোয়ার্টারেও আমরা বাইং দেখতে পেয়েছি প্রোমোটারের, এবং এফআইস কিছুটা সেল করেছে, ডিআইস কিছুটা বাই করেছে, পাবলিকের কাছে একটু বেশি মাল আছে, যেহেতু ছোটো কোম্পানি। তো ছোটো কোম্পানি প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে, এটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট কোম্পানিটি হচ্ছে জিএমআর এয়ারপোর্টস লিমিটেড, যেটা আগে নাম ছিল জিএমআর ইনফ্রা। তো এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে 9.5% রিটার্ন, তবে ওপর থেকে একটা কারেকশান হয়েছিল, এবং সস্তায় মাল পাওয়া যাচ্ছিলো, প্রোমোটার ঠিক ফায়দা তুলে নিয়েছে। দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন।
তো মার্চ কোয়ার্টারে যদি চেক করি তাহলে ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল 66.07%, এবং সেটাই ছিল তার আগের কোয়ার্টারও। এখন 66.24%। তাহলে কিছুটা স্টেক অবশ্যই বাড়িয়েছে। এফআইসও দেখতে পাচ্ছি মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে, পাবলিক সেল করেছে। তাহলে প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে। টোটাল 10টা মতো স্টক আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো তাদের প্রোমোটার নিজেদের স্টেক বাড়িয়েছে। আরও একটা স্টক আছে যদিও বা, তবে সেই কোম্পানিটি আমার একদমই পছন্দ না, আমার নিজের পার্সোনাল বলছি। তো আপনাদের কারোর পছন্দ হতেই পারে, কারণ আমার কোম্পানির প্রোমোটার যতই মাল কিনুক না কেন, তবুও কোম্পানির মানে প্রোমোটারকে আমার ঠিক ভরসা লাগে না, যার কারণেই তবুও একটু আপনাদের সামনে তুলে ধরছি। তবে একদমই কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, কোনো স্টকই কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। কোম্পানিটি হচ্ছে রিলায়েন্স পাওয়ার লিমিটেড। 1 বছরের রিটার্ন 74%, 5 বছরের রিটার্ন প্রায় 2400%। চার্ট প্যাটার্ন দেখছেন তো? এবারে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে ওপর থেকে মানে সামান্য নিচে এখন অপারেটিং গেম চলছে। সব থেকে বড়ো ব্যাপার আমার এই কোম্পানির ম্যানেজমেন্টকে আমার ভরসা নেই। রিলায়েন্স দেখলেই সব রিলায়েন্স মুকেশ আম্বানি হয় না, ঠিক আছে? তো অনিল আম্বানির কোম্পানি এটা। তো ওনাকে আমি ঠিক মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি দুজনকে টোটালি উল্টো রকম দেখি আমি, তার কারণে আমার ঠিক এই কোম্পানিটি পছন্দ না। তো এরও যদি আমরা দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তাহলে এই দেখুন মার্চ কোয়ার্টারে কত ছিল 23.27%, এবং সেম হোল্ডিংই ছিল প্রোমোটার হোল্ডিং। এখন মে 2025 আপডেট হয়ে গেছে, 23.27% থেকে 24.98%, প্রায় 25%-এর কাছাকাছি স্টেক, ঠিক আছে? এফআইস সেল করেছে, ডিআইস সেল করেছে, এবং পাবলিক দেখুন এখানে কত আছে, যেহেতু কম দাম তো পাবলিক ছোটে এই সমস্ত জায়গায়, ঠিক আছে? তো পাবলিক স্টেকও কিছুটা সেল হয়েছে, তবে প্রোমোটার হোল্ডিং বেড়েছে। তবে যেটা প্রথমেই বলে দিলাম, এই কোম্পানিটা আমার একদমই পছন্দ নয়, যে কারণে। তো আপনাদের কারোর কাছে থাকতেও পারে, সেটা আলাদা ব্যাপার, আপনারা স্টাডি করেছেন, ঠিক আছে, ভালো কথা। তো যাই হোক, মেন ডিসকাশনটা এটাই ছিল যে কোন কোন কোম্পানিগুলো তাদের প্রোমোটার স্টেক বাড়িয়েছে। এই যে মার্কেটটা পড়েছিল নিচে, সেই মার্কেটে ফায়দাটা নিয়েছিল। দেখেছেন ম্যাক্সিমামই নর্মাল একটা স্টক নর্মাল চলে, তারপরে চলে আসে তার সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। তাহলে এই ফার্স্ট ফেজটা হচ্ছে বাইং করার সঠিক জায়গা, সেকেন্ড ফেজটা হচ্ছে এনজয় করার জায়গা, এবং পুনরায় আবার বাইং করার জায়গা হচ্ছে থার্ড ফেজ। তো সেই থার্ড ফেজে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরি, সেম কথাই বলি, সেই সেম জিনিসটাই প্রোমোটাররাও কিন্তু করছে। তো বুঝতে পেরেছেন? এবং মেনলি ব্যাপারটা হচ্ছে প্রোমোটারদের কাছে কোম্পানির মালিক তারা জানে তাদের ব্যবসাটা ভবিষ্যতে কী হতে চলেছে, সেই হিসাবে তারা কিন্তু একটা চিন্তাভাবনা অবশ্যই করে। তো যাই হোক, আমার মতামতটা দেওয়ার চেষ্টা করলাম, আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যারা নতুন আছেন, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।